তাহলে এই 7 কোশ্চেনটা বোঝা গেল। তাহলে কোনটা আমাদের এখানে সঠিক নয়, PbF4 একটি সমযোজী প্রকৃতির যৌগ, এইটা আমাদের এখানে সঠিক নয়। কীভাবে হলো, যত দেখো পিবি কার্বন থেকে সিলিকন থেকে জার্মেনিয়াম থেকে এসএন যত আমাদের উপর থেকে নিচের দিকে নামি কী হয়, সাইজ বড় বাড়তে হয়। এখানে দেখো ক্যাটায়নের সাইজ, এখানে এটাকে ভাঙলে কী হয়েছে, Pb4+ প্লাস 4m নেগেটিভ, তাহলে Pb4+ এর সাইজ কী হলো, খুব বড়। এখানে Pb4+ এর সাইজ বড়, Pb4+ সাইজ বড়। সাইজ ক্যাটায়নে কখনো বড় হলে সেটা সমযোজী হয় না, ক্যাটায়নের সাইজ ছোটো হতে হয়। ঠিক আছে, আরেকটা আমি বলে দিচ্ছি, দেখো পিবির সাথে যদি আমাদের দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, একটা আমি গ্রুপে দেখো সবথেকে বড় ক্যাটায়ন নিয়ে নিচ্ছে আর ছোটো আয়ন নিতে, সাইজের মধ্যে মিসম্যাচ, সাইজে মিসম্যাচ হলে সেটা কোনো দিন আয়নীয় দেবে না। সাইজের মধ্যে একটা কি সিমিলারিটি থাকতে হবে, যেমন NaClকে ভাবো, এর সোডিয়াম আর ক্লোরিন এদের মধ্যে কিছুটা আমাদের হচ্ছে কী আছে বলো, ম্যাচিং সিমেট্রি আছে, ম্যাচিং আছে। NaCl, Na মানে 11 আর 17 হচ্ছে মানে কাছাকাছি, কিন্তু কোথায় পিবি আমাদের নিচের দিকে আর কোথায় আমাদের M9, শুধু ভেবে দেখো। ঠিক আছে, তাহলে আমাদের কোনো দিন হবে। আচ্ছা, কোথায় আমাদের লেড হচ্ছে আমাদের 82, লেড হচ্ছে আমাদের 82, কোথায় 82 আর কোথায় হচ্ছে ফ্লোরিন 9, লেড আমাদের 82 আর এখানে আছে অরবিটাল, তাহলে এখানে অরবিটালে কোনো দিন একদম গ্রুপের তো নিচের দিকে, সেখানে সাইজের মিসম্যাচ হচ্ছে, সাইজের মিসম্যাচ হলে কী হবে, Pb4+টা বড়ো ক্যাটায়ন গো, 82 পারমাণবিক সংখ্যা, বুঝতে পারছো কত বড়ো ক্যাটায়নটা। তাহলে ক্যাটায়ন যদি বড় হয় সেখানে কোনো আয়নিক সমযোজী প্রকৃতি গঠন করবে না। সমযোজী প্রকৃতি গঠন করতে গেলে স্মল ক্যাটায়ন লার্জ অ্যানায়ন হলে আমাদের সেটা মোর ফেভারেবল, এবং সাইজের মধ্যে কিছুটা কী হয়, ল্যাটিসটা যখন আমাদের আয়নিক ল্যাটিস গঠন করে তখন সাইজটা কিছুটা সিমিলারিটি হতে হয়। তাহলে এই যেমন কি SnF4, PbF4 এগুলো সব আয়নীয় প্রকৃতি, নট সমযোজী প্রকৃতির। যত গ্রুপের উপর থেকে নিচের দিকে যাবো সেগুলো আয়নীয় প্রকৃতি বৃদ্ধি পাবে, কোনো দিন সমযোজী প্রকৃতি হবে না। যত পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে ডান দিকে যাবো তত সমযোজী প্রকৃতিটা বৃদ্ধি পাবে। যেমন কার্বন কী হয়, সমযোজী প্রকৃতি, CCl4 গঠন করে। কার্বনের হচ্ছে কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, এর সাইজটা হচ্ছে আমাদের কী হয় বলো, ম্যাচিং সিমেট্রি থাকে, কিছুটা সমান থাকে। কোথায় 82 হচ্ছে আমাদের লেড আর কোথায় ফ্লোরিন, কোনো দিন এখানে হচ্ছে আমাদের সমযোজী প্রকৃতি দেবে, কোনো দিন সমযোজী প্রকৃতি দেবে না। যদি পিবির সাথে আমাদের আয়োডিন দিত তখন আমাদের সমযোজী প্রকৃতি দিত, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আসতো, তখন আমাদের সমযোজী কিছুটা আমাদের সমযোজী প্রকৃতি দিত। বোঝা গেল। দেখো, আর SiCl4 আমি দেখিয়েছি, Siএর আমাদের কি ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে, SI কার্বনের পর আবার নিচে সিলিকন, সিলিকনে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, কিন্তু কার্বনে কি ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, কার্বনে ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই কেন, কার্বন তো একদম পিরিয়ডিক টেবিলের উপর দিকে, কার্বনের পর সিলিকন, তারপর জার্মেনিয়াম, যত উপর থেকে নিচে দিকে তত তো এই যে ডি অরবিটালগুলোকে এনার্জেটিক্যালি অ্যাক্সেসিবল হতে পারে। আর কোথায় আমাদের কার্বন হচ্ছে আমাদের 6 আর তার হচ্ছে কী করে আমাদের ডি অরবিটাল আসবে, তাই তো 20 পর ডি অরবিটাল এন্ট্রি করছে আমাদের। তাহলে কার্বনের পর যত আমাদের নিচের দিকে সিলিকন আসলো তত আমাদের ডি অরবিটাল কী হলো, আসতে থাকছে। তাহলে ডি অরবিটাল সহজে আত্মবিশ্বাসিত হচ্ছে। GX4 অপেক্ষা GX2 রিডাকশন পড়েছে, Ge4+ আর এটা Ge2+, এই একই কেস যে যত আমাদের উপর এই আমাদের 4+ থেকে 2+ সেটা অধিক স্থিতিশীল, কারণ কি দেখো এটা হচ্ছে রিডাকশন পোটেন্সিয়াল, +4 থেকে এটা +4 আছে, এটা +2 আছে, তার মানে কি +4 থেকে +2 মানে কি হচ্ছে, রিডিউসড হচ্ছে, +4 থেকে +2 রিডিউসড, এই রিডিউসটা ফেভারেবল, সেই জন্য আমাদের অধিক স্থিতিশীল এরা। আচ্ছা, ওকে। আর SnF4 আয়নীয় প্রকৃতি বলে দিয়েছি, এটা আমি এটা আরও বলে দেবো। দেখো এই যত আমাদের গ্রুপের উপর থেকে নিচের দিকে যাবো আর কি, হ্যাঁ, তত আমাদের এই যে মলিকুলগুলো এইটা আমাদের কি +2 +4 সবই দেখাতে পারে, কিন্তু যদি আমি অনলি হচ্ছে আমাদের কার্বন সিলিকনে দেখতে পাই, এরা শুধুমাত্র কি কার্বন সিলিকনের পরেরগুলো জার্মেনিয়াম, SN, টিন, তারপর লেড, এরা আমাদের ভ্যারিয়েবল দেখাতে পারে। কেন ভ্যারিয়েবল দেখাতে পারে, কারণ এদের দুর্বল আবরণী প্রভাবটা আছে, DRF ব্লক ঢুকে যাচ্ছে, DF ব্লকের জন্য এটা দুর্বল, এটা হচ্ছে +4 পর্যন্ত যেতে পারে, কিন্তু এই বাকিগুলো আমাদের +4 পর্যন্ত যেতে পারে না। বোঝা গেল। আর রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা হচ্ছে, এটা মেন অ্যান্সার হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা ফেভারেবল, +4 থেকে +2, অনলি জার্মেনিয়ামের ক্ষেত্রে রিডাকশন পোটেনশিয়াল মানে হাইয়েস্ট হয়ে যায়। তাহলে হাইয়েস্টের জন্য কি এটা +4 থেকে +2তে চলে যেতে পারে, সহজে +2তে চলে যাবে। ঠিক আছে, বোঝা গেল। +2টা আমাদের অধিক স্থায়ী, কিন্তু +4কে যেতে গেলে +4টা আমাদের অধিক স্থায়ী হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ ওই রিডাকশন পোটেনশিয়াল +4 থেকে সহজে +2তে আমাদের চলে যেতে পারে, এই জন্য যে XCF4টা আমাদের অধিক স্থায়ী। ওকে, দেখো এখানে গ্রুপ 13 হচ্ছে মৌলস, আর SnF4 তো বললাম, এই PB, SN এইগুলো আমাদের সব আয়নীয় প্রকৃতির যৌগ, নট সমযোজী প্রকৃতির। গ্রুপ 13 হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম। দেখো এখানে বোরন, আমাদের জেনারেল বোরন কী হয়, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, আমাদের উপর থেকে নিচের দিকে যত যাবো গ্রুপ বরাবর, গ্রুপ 13-এ বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এরভাবে আসছে বোরন, তারপরে এই অ্যালুমিনিয়াম আসবে, তারপর গ্যালিয়াম আসবে, ইন্ডিয়াম, থ্যালিয়াম, উপর থেকে সাজাই। আমি যদি উপর থেকে সাজে কী আসে বলো, বোরনের পর আসবে অ্যালুমিনিয়াম, তারপর গ্যালিয়াম, তারপর ইন্ডিয়াম, তারপর থ্যালিয়াম, এই রেখে এলাম। ঠিক আছে, TL।
দেখো এবারে আমি এখানে বলে দিচ্ছি, দেখো এখান থেকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এই কীভাবে আসছে, বোরন আছে, অ্যালুমিনিয়াম আছে, গ্যালিয়াম আছে, ইন্ডিয়াম আছে, থ্যালিয়াম আছে। বোরন আছে 5, 5-এর সাথে 8 যোগ করো 13, কারণ কি 8 করে যোগ করতে হয়। এই 8 এইটা প্রথমে 8 যোগ করবে, তারপরে 18 32 যোগ করবে। 8 করলে 13, তারপরে 18 যোগ করলে 31, তারপরে আবার 18 যোগ করলে 49, তারপরে 32 যোগ করলে 81। ঠিক আছে, কারণ এইগুলো মাঝখানে এই 18টা করে মৌল, 32টা করে মৌল চলে আসে। মানে ওই যে আমাদের মনে করো হিলিয়ামের পরে কী আছে, নিয়ন। হিলিয়াম থেকে মনে করো নিষ্ক্রিয় গ্যাসে হিলিয়ামের পর কী আছে, নিয়ন। তাহলে মাঝখানে কটা গ্যাপ আছে, 8টা গ্যাপ। তাহলে 8টা গ্যাপ মানে এই 8। ঠিক আছে, নিয়ন মানে 10, তারপর নিয়নের পর কী আছে বলো, হিলিয়াম, নিয়ন, আর্গন আছে। আর্গন, তাহলে আর্গনের পর কী আছে বলো, আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে হিলিয়াম হলো, হিলিয়ামের পরে নিয়ন আছে 8টা। তারপরটা আমার দেখো নিয়ন থেকে আবার হচ্ছে আমাদের 31, মানে হচ্ছে আমাদের আর্গনে চলে গেছে। দেখো এটা আর্গনে চলে গেছে, নিয়ন 10, 10-এর পরে আমাদের কত হচ্ছে, আর্গনে চলে গেছে। তাহলে আর্গনে চলে গেলে কী হবে বলো, এই আর্গন দেখো এখানে 10, 12 একে 13, আর এখানে 18। এই যে আমাদের যদি আমি এটা মনে করো, নিয়ন কত হচ্ছে 10, আর এটা কত হচ্ছে 10 আর 18 কত হচ্ছে বলো, 10 আর 18 28, তাই তো 28 হচ্ছে। 28 আর 10-এ 38, 28 আর 38, 29, 30 আর 31। তাহলে এটা যদি আমি 10 আর 18 28 হয়ে যাই, তাহলে এটা কি 18 তফাৎ হচ্ছে, 18 তফাৎ। সেই 18 তফাৎটা এখানে হবে, দেখো 18 পার্থক্য, 18 আর 13 31, আবার এখান থেকে 18 হবে। তার মানে কি সহজে মনে রাখবো, 8, 18, 32 হচ্ছে আমাদের হয় জেনারেলি। তাহলে 8 হচ্ছে আমাদের 13 থেকে 18 হচ্ছে 31 থেকে 18 এটা। এবারে ভাবো আমি যেই ক্রমটা বলছিলাম, শুধু ক্রমটা আমার সেমই থাকে, শুধু এই দুটোর মধ্যে চেঞ্জ হয়ে যায়, অ্যালুমিনিয়াম গ্যালিয়ামের মধ্যে চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয়ে যায়, এর ডিটা মাঝখানে এন্টার করে যায়। ভাবো না, এইদিকে আমাদের এস ব্লক ছিল, এইদিকে আমাদের প্রি ব্লক ছিল, তাহলে মাঝখানে ডি ছিল। এই ডিটা এন্ট্রি করার পর ডিটা এই যে পুরো ভর্তি হয়েছে, দেখো ডিটা 10 হয়েছে, তারপরে তো এখানে গেল গ্যালিয়ামে গেছে। তাহলে ডি এর আমাদের কী আছে, দুর্বল আবরণী প্রভাব। মানে কি, এই ডি অরবিটাল এস আছে প্রথমে নিউক্লিয়াসের। দেখো আমি দেখিয়ে দিচ্ছি দুর্বল আবরণী প্রভাব মানে কি। দেখো দুর্বল আবরণী প্রভাব মানে এই যে আমাদের নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের কাছে কী আছে, এস আছে, তারপরে কী আছে, পি আছে, তারপরে এসপি ডি আছে। মনে করো এই অরবিটালটা, এই যে পজিটিভগুলো, এই যে ডি অরবিটালটাকে, এই ডি অরবিটালে যে ইলেকট্রনগুলো, এইগুলো দুর্বল আবরণী প্রভাব। মানে হচ্ছে এইগুলো এই অরবিটালটা কেউ দেখতেই পায় না, এই অরবিটালটা আছে বলে কেউ দেখতে পায় না। ঠিক আছে, এই দুর্বল আবরণী প্রভাব হচ্ছে আমাদের নিউক্লিয়াসের সাথে কী করে, বাইরের কক্ষের যে ইলেকট্রনকে, মানে এই যে বাইরের কক্ষের ইলেকট্রনকে পর্দা, এই যে মাঝখানে পর্দা মনে করো, এই যে এটা আমাদের পজিটিভ চার্জ আছে, এইটা মনে করো ডি অরবিটাল।